নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। আখলাক মানে কি? ক্যারেক্টার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মতি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন রান্না করো তখন একটু ঝোল বাড়িয়ে দিও, একটু ঝোল। মাছের কথাও বলে নাই, মাংসের কথাও বলে নাই, তরকারির কথা বলে, খালি একটু ঝোল বাড়াই দিও। কেন ঝোল বাড়াই দেব? তোমার প্রতিবেশীর জন্য। ওই 2 টুকরো আলু, একটা ট্যাংরা মাছ আর একটু ঝোল দিলে ক্ষতি কি? কারণ পাশের বাসার বাচ্চাটা না খেয়ে আছে, তার বাবা এখনও বেতন পায় নাই, বাজার করা হয় নাই। হ্যাঁ, ভাত আছে, তরকারি নাই, একটু তরকারি দিলাম, ক্ষতি কি? তাই না? এটা কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কি করি? বেড়া দিয়ে দেই, কাটা দিয়ে রাখি, প্রতিবেশীর দিকে তাকাইও না, তাই না? এটাই তো। অতএব ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আর আল্লাহ যিনি অল ইন অল, অলমাইটি ক্রিয়েটর, তিনি বলছেন যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন, গোটা 30 পারা কোরআন শরীফ পড়েন, তাহলে সেখানে দেখা যাবে যে 2 ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। কথা দিয়েছেন আল্লাহ যে যারা অন্যের হক নষ্ট করে, তো অন্য মানুষের ক্ষতি করে, তাদেরকে আল্লাহ কোনো ক্রমে ক্ষমা করবেন না। আর যারা শিরক করে, এই 2 ব্যক্তির কোনো ক্ষমা নাই। আর বাকি যারা আছে তাদেরকে ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ঠিক আছে? যেটা বলছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক ভালো। আখলাক আরবি শব্দ, যার বাংলা হচ্ছে চরিত্র আর ইংরেজি হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে? তো ওই একই কথা অন্য আরেকজন ব্যক্তি অন্যভাবে বলছেন যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। ক্যারেক্টার মানে কি? চরিত্র। ইজ মানে হয়, ক্রাউন মানে কি? মুকুট, মাথার মুকুট, তাজ, তাই না? তো সেটা কি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। ঠিক আছে? একজন মানুষের বাংলা অর্থ যদি আমি করি এভাবে, যে একজন মানুষের অর্থ থাকতে পারে, একজন মানুষের বংশমত থাকতে পারে, একজন মানুষের ক্ষমতা থাকতে পারে, শিক্ষা থাকতে পারে, উচ্চ শিক্ষা, কিন্তু যদি চরিত্র না থাকে তার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। অপমানের চেয়ে মরে যাওয়া ভালো। যেমন এই যে আমাদের বেনজির আহমেদ, আমাদের বাংলাদেশের বেনজির আহমেদ, উনি এত দুর্নীতি করছেন, করতে 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 টাকার পাহাড় করে ফেলেছেন। মানে একেবারে গোপালগঞ্জের খাল বিলের অনেক অংশ তিনি কিনে ফেলেছেন। অপরদিকে আরেকজন আমাদের ওই যে নুনুওয়ালা হারুন, ওনার নুনু অনেকেই দেখছেন না? অনেকটা ইসের মতো, এই যে পিস্তলের গুলির মতো সাইজ, আমি দেখছি ছবিটা। তো ওনার নুনুটা মানুষ দেখছে, সারা বাংলার মানুষ তো ওনার নুনুটা দেখছেই। এই যে এইটা ডিবি হারুনের অন্য মানুষও দেখছে, এইভাবে এই খায় রয়েছে। হ্যাঁ, মানে অনেকটা ইসের মতো, স্কার্ট বা কামানের গুলির মতো, যাই বলেন। তো ওনারটাও দেখছে আর কি। তো যারা পাগল রেলওয়ে স্টেশনে থাকে তারাও কিন্তু তাদের নুনুটাকে ঢেকে রাখে ডাবের খোলা দিয়ে, জানেন তো? ডাবের খোলা দিয়ে অথবা ডাবের আশা দিয়ে অথবা একটু ছিঁড়া কাপড় চুপড় দিয়ে তাদের নুনুটা ঢেকে রাখে। কিন্তু আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগের যে প্রধান, ডিবির যে প্রধান হারুন, তার নুনুটা সারা বাংলার মানুষ দেখছে এইভাবে, একদম তার কাটার মতো, শক্ত হয়ে রয়েছে, আমি দেখছি। তো এটা তিনি দেখছেন, তার ইজ্জত তো পাংচার হয়ে গেছে। দ্বিতীয়ত উনি স্বর্ণকমল তৈরি করছেন, যেমন খুলনার এরশাদ শিকদারের স্বর্ণকমল তৈরি করেছিল, উনি স্বর্ণকমল তৈরি করছেন এই লুটের টাকা দিয়ে। মানে পৃথিবীর জান্নাত তৈরি করছেন, জানেন তো? ইরা এই বেনজির, তারপরে এই হারুন, এরকম তো আরও শত শত হারুন আছে। ইরা মূলত এই শেখ হাসিনাকে ডুবাইছে, বিশেষ করে পুলিশ বাহিনী।
পুলিশ বাহিনী বেতন বাড়ানোর পরে আর কি উল্লাস, যত বাজারে যত বড় বড় ইলিশ মাছ আছে সব এই পুলিশে কেনে, বুঝছেন। ওদিকে যেহেতু বেতন বাড়াইছে, ওই বেতন তো আর হাত দেওয়া লাগে না, এই চাঁদাবাজি যেগুলো করে ওইগুলোই তাদের মাস চলে যায়। সবচেয়ে ভালো শাড়িটা পুলিশে কেনে, সবচেয়ে ভালো ইলিশ মাছটা পুলিশে কেনে, হ্যাঁ, সবচেয়ে ভালো গাড়িটা পুলিশে কেনে। কী এক খুশির সংবাদ। তো আমার অফিসে, আমি যেখানে কাজ করি, আমার অফিসে এসে কয়েকবার পুলিশে লোকজনকে থাবড় দিছে। মানে যেন তারাই কিন্তু দেশটা তাদেরই, এবং জিজ্ঞেস করে বলে যে প্রধানমন্ত্রীকে তো আমরাই ক্ষমতায় বসাইছি, আমরাই তাকে টিকেই রাখছি, দেশটা আমাদের। ওরে সর্বনাশ, ঠিক আছে, এরকম অবস্থা ছিল আর কি। যাক, এগুলো পাপ, এগুলো পাপ। জনগণের টাকা খাইছে, আবার জনগণের পরই এরা দুর্ব্যবহার করছে। যাই হোক, এই যে যে ঘটনা ঘটে গেল আপনার এর আগে, গতকাল ছিল 5 তারিখ, গতকাল ছিল 5/8/2025 সাল, পুলিশ হত্যা দিবস। তো এই সময় তো হাজার হাজার পুলিশ মানে পোড়াই মারছে, কিন্তু আমার মনে হয় যে সামনে এমনও দিন আসবে যে তখন কিন্তু লাখ লাখ পুলিশকে পোড়াই মারবে। এটা কিন্তু মানুষে মারবে না, সৃষ্টিকর্তার পক্ষ থেকে এদের পর গজব নাজিল হবে। কারণ কি জানেন, এরা অত্যাচার করে মানুষের প্রতি। তো আমি এটা ক্লিয়ার করে দিই কীভাবে অত্যাচার করে, নাহলে তো আপনারা বুঝবেন না, তাই না। ঘটনা ঘটছে কোথায়? সাভারে। ঘটনা ঘটছে কোথায়? গাজীপুরে। ঘটনা ঘটছে কোথায়? টঙ্গীতে। ঘটনা ঘটছে কোথায়? নারায়ণগঞ্জে। ঘটনা ঘটছে কোথায়? কেরানীগঞ্জে। সে যেখানেই হোক, কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে যে গার্মেন্টসের কর্মীরা অথবা ফ্যাক্টরির কর্মীরা তারা তাদের বেতন ভাতার দাবিতে আন্দোলন করছে। কারণ কি, এই 6 মাস ধরে বেতন ভাড়া বন্ধ, ঘরে খাবার নাই, ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, ঘরে খাবার নাই। ওদিকে বাড়িওয়ালার ভাড়া বন্ধ, বাড়িওয়ালা তাদেরকে ছেড়ে দেবে, ছেড়ে দিলে তো আবার ভাড়াটা লস। এজন্য ওই দেই করে, এই দেই আজ দেয় কাল দেই করে তারা আটকে রাখছে। এখন বাড়িওয়ালাও বিপদে পড়ছে, বাড়িওয়ালারও দোকানে টাকা বাকি, ওই যে ভাড়া পাচ্ছে না, দোকানে টাকা দিতে পারছে না, বাকি খাইছে। দেখছেন, বাড়িওয়ালাও বিপদে পড়ছে, ওই বাড়ি জায়গার ভাড়া দিয়েছে তার বিপদে পড়ছে। তো ওরা বাধ্য হয়ে ওরা আন্দোলন করতেছে যে আমাদের বেতন দাও, ভাতা দাও, বেতন দাও, বেতন দাও, গার্মেন্টসওয়ালারা, তাই না। তো আমার কথা হচ্ছে যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলি, কে কীভাবে নেবেন আমি জানি না, যেভাবে নেন তাতে কিছু আসে যায় না। আমি তো মানুষ, আর চুলদারি পাকছে, আমারও তো মরতে হবে, সত্য কথা বলে যাই। সেটা হচ্ছে যে যদি কেউ আন্দোলন করে, তাহলে যারা মানবাধিকার কর্মী, যারা মানুষের অধিকার নিয়ে যারা কাজ করে, তাদের একটা দল যাবে সেখানে, সেখানে পুলিশও তো থাকবে, যারা বলবে আই তোমরা এদিকে আসো, তোমরা মাইলস্টোন স্কুলের মাঠে আসো, অথবা গাজীপুর, টঙ্গী, সাভার, অথবা ময়মনসিংহ, অথবা নারায়ণগঞ্জ, অথবা তাই না, যে কোনো জায়গা যে ঘটনা ঘটছে সেখানকার কোনো একটা বিশাল মাঠে তোমরা আসো, আমরা তোমাদেরকে নিয়ে বসে আলোচনা করি। তখন তারা আসলো, সেখানে সাংবাদিক বাইরে থাকলো, এবং তারা বললো যে ঠিক আছে, এটা সমাধান আমরা করবো, মালিক পক্ষকে ফোন দাও। মালিক পক্ষে ফোন দেওয়া হলো, মালিক পক্ষ বিদেশে আছে, বলে যে আমি তো বিদেশে আছি, এখান থেকে আমেরিকা থেকে বা ক্যানাডা থেকে তো বাংলাদেশে আসাটা সহজ কথা না, আমার যে গার্মেন্টসের ম্যানেজার আছে সে আপনাদেরকে নিয়ে 2 দিন পরে বসবে, অথবা আজকে বিকেলে 4টের সময় বসবে। তো দেখা গেল যে যারা গার্মেন্টস কর্মী তাদেরকে বলে তোমরা চলে যাও, তোমাদের মধ্য থেকে 4 জন নেতৃস্থানীয় যারা তারা আমাদের এখানে থাকলো, তাদের নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমাদের বেতনের ব্যবস্থাটা আমরা ফয়সলা করে দেবো, ঠিক আছে। তো সবাই চলে গেল, তারপরে মিটিং হলো, মিটিং হওয়ার পরে দেখো এই তো শিপমেন্ট কেবল আমেরিকাতে গেছে, টাকাটা পেলে আমরা 10 দিন পরে তোমাদের বেতন ভাতা দিয়ে দেবো। তখন একটা কাগজে সই নেওয়া হলো যে অদ্য আজকাল কত তারিখ, 6 তারিখ মনে হয় না, অদ্য 6/8/2025 সাল আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে লিজা গার্মেন্টসের ম্যানেজার আমি, তাই না, আব্দুল আজিজ খান, এই সত্ত্বে স্বীকার করলাম যে আগামী 10 তারিখের ভিতরে আমাদের যে সমস্ত কর্মচারী আছে তাদের বেতন ভাতা পরিশোধ করতে আমি বাধ্য থাকিব। এই মর্মে একটা কাগজ পুলিশের কাছে দিল, একটা কাগজ মানবাধিকার কর্মীদের কাছে চলে গেল, একটা কাগজ সাংবাদিক
দের যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে চলে গেল, ক্লিয়ার, সমাধান করে। কিন্তু পুলিশ কী করে জানেন? এই যায় পিটানো শুরু করে, এরে মারে তারে মারে, হায় গুলি করলো, গুলি করার পরে দেখা গেলো যে একজন রিক্সাওয়ালা মারা গেছে, আর একজন পথচারী মারা গেছে, আর দুইজন গার্মেন্টস কর্মী আহত হয়েছে। দেখেন এরা এই যে একজন রিক্সাওয়ালা মারা গেল, ইনি তো আর আন্দোলনকারী নন, আর একজন পথচারী মারা গেল, সে তো গেছিলো তার মায়ের ওষুধ আনার জন্য, সে আর ফিরে আসে নাই। এই হলো পুলিশের কাজ, এটা তো কোনো ভালো কাজ না। এরকম পুলিশের দরকার আছে? দরকার নেই, ঠিক আছে। এই কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। আর কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে যে যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে আল্লাহ পথ দেখান না, ক্লিয়ার। এই হলো বিষয়। গুলি করা যাবে না, হুট করে গুলি করা যাবে না, গুলির মতো কারণ না ঘটলে গুলি করা যাবে না। গুলি করবেন কোথায়? গুলি করবেন যারা ডাকাত, যারা সন্ত্রাসী, তাদেরকে আমরা বিচারের মাধ্যমে, কোর্টের মাধ্যমে বিচার করেন, সেটা আপনারা করেন না। এই বাংলাদেশে সরকারের হিসেব মতে প্রতিদিন 13 থেকে 15 জন লোক খুন হয় এই বাংলাদেশে, সরকারি হিসেব মতো, আমার কথা না, কিন্তু এখানে আমার কোনো মতামতের মূল্য নাই। কিন্তু দেখা যাচ্ছে 365 দিন, দ্যাটস মিন মানে সারা বছরও কিন্তু এই 15 জন লোকের বা 20 জন লোকের ফাঁসি হয় না। মানে একদিনে যে পরিমাণ অপরাধ এই বাংলাদেশে সংঘটিত হয়, সারা বছরে সেই পরিমাণ অপরাধের ফয়সালা এই কোর্ট করে না, এই থানা করে না। তার মানে কি, এরা অযোগ্য, শুধু মানে জনগণের টাকা খায়। এই জন্য এই যে হাজার হাজার লোক পুড়ছে না, এই যে কয়েক 3000 না 5000 পুলিশ মারছে, এরপরে দেখবেন যে লাখ লাখ পুলিশ মারবে, সমস্ত থানা ঘেরাও করে পেট্রোল দিয়ে জ্বালাই দেবে এই জনগণ। আর এই জনগণকে কাজে লাগাবে স্বয়ং সৃষ্টিকর্তা। কারণ পুলিশের চাকরি এর অধিকাংশই অসৎ উদ্দেশ্য নিয়ে এই চাকরিগুলো করে। সবাই খারাপ তা বলতেছি না।